ছোট বন্ধুরা, তোমাদের দোদন দিদা এসে গেছে তোমাদের গল্প শোনাতে। আজকের যে গল্পটা বলবো সেটা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীরই লেখা ঘ্যাঘাসুর। বেশ মজার গল্প, শোনো। এক রাজা ছিল, তার একটি মেয়ে ছিল। রাজার মেয়েকে তো রাজকন্যা বলে, তাই না? সে রাজকন্যা জন্মের পর থেকেই একটা দিনের জন্য সুস্থ থাকে না। মানে রোজ তার কিছু না কিছু অসুখ লেগেই আছে। এত অসুস্থ, যার জন্য তার সব রয়েছে, রাজা বলে কথা, প্রাচুর্যতা, স্বাচ্ছন্দ্যতা, আর কত আদর যত্নে রাজকন্যা মানুষ হলে হবে কি, সে তো রেগুলার অসুখে ভোগে। বাড়িতে কোনো সুখ শান্তি কিচ্ছু নেই। কত ডাক্তার বুদ্ধি, হ্যাঁ, সব তো নিয়ে এসেছে, রাজা বলে কথা। সে যা কিছু যেখানেই যে বলে সবাই এনে দেখায়, কত ওষুধপত্র, কোনো সুরাহা নেই। রাজা খুব মনে মনে ভীষণ চিন্তিত, দুঃখিত, একটা মেয়ে, তার এই হাল। এইভাবেই চলছে বহুদিন। একদিন রাজার বাড়িতে না একজন সন্ন্যাসী এসেছে। তখনকার দিনে রাজাদের বাড়িতে এরকম সন্ন্যাসী আসতো। আসার পরে তো তাকে খুব আদর যত্ন করে রাজা একদম ভেতরে ঢুকিয়েছে, রাজপ্রাসাদের মধ্যে যত্ন আত্তি করেছে। রাজার মেয়ের অসুখের কথা শুনে সন্ন্যাসী বলল, তোমার মেয়ে যদি একটা লেবু খায় তাহলে তোমার মেয়ে ভালো হয়ে যাবে। এই বলে না সন্ন্যাসী চলে গেছে। একটা লেবু খেলে ভালো হয়ে যাবে? কি লেবু, কোথায় পাওয়া যায়, কিছুই তো সন্ন্যাসী বলে গেল না। তাহলে এবার মুশকিলটা হয়েছে, রাজার ওই রাজত্বে না কারোর বাড়িতে কোনো লেবু গাছ নেই, বুঝেছ? এবার রাজা তো সবাইকে বলে দিয়েছে যে দেখো, কোথাও কেউ একটা লেবু পেলে, কারোর বাড়িতে কারোর যেখানে একটা লেবু চাই। এবার কি হয়েছে, ওই রাজত্বে বাস করতো একজন চাষি, ওই রাজ্যেই বাস করত। সে একটা লেবু গাছ এনে সেই শ্রীহট্ট থেকে অনেক কষ্ট করে এনে অনেক যত্ন করে একটা লেবু গাছকে বাঁচিয়েছে। আর সে বছরই লেবু গাছে প্রচুর লেবু হয়েছে। আর সে লেবু না তো রসগোল্লা, এত মিষ্টি, আর এক একটা সাইজ, ওরে বাবা, সে বড়, দেখলে হবে মনে হয় বেল। সেরকম লেবু তো তোমরা কেউ দেখনি, আমিও দেখিনি, কেউ দেখেনি, খাওয়া তো দূরের কথা। যাই হোক, এই কথাটা চাষির কানে এলো। তখন চাষি মনে মনে ভাবলো, যাক, আমার তো 3টে ছেলে, বড় ছেলের নাম যদু, ছোট ছেলের নাম গোষ্ঠ, আর ছোট ছেলের নাম হচ্ছে মানিক, আর মেজো ছেলের নাম গোষ্ঠ। তাহলে যদু, গোষ্ঠ আর মানিক। এবার যদু হচ্ছে বড় ছেলে। কি করলো চাষি, বলল, তুই যা, একটু ভালো পোশাক আশাক পর, আমি এক ঝুড়ি লেবু দিই, নিয়ে তুই যা রাজার বাড়িতে। তা তো গোষ্ঠ, যদু তো গেল। তো যেতে যেতে রাস্তায় যাচ্ছে, তখন ঠিক এক হাত লম্বা একটা মানুষের সাথে দেখা। সে যদুকে জিজ্ঞাসা করছে, কি যদুনাথ, কোথায় চললে? তোমার ঝুড়িতে কি আছে? বলে, ব্যাঙ আছে। বলল, আচ্ছা ঠিক আছে, তাই হবে। বলে তো ওই এক হাত লম্বা লোকটা চলে গেল। এবার যদু গেছে রাজবাড়িতে। যাওয়ার পরে যেই না শুনেছে যে ঝুড়ি ভরে লেবু এনেছে, সবাই তো একেবারে, আরে বাবা রে, আসো 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 করে জামাই বরণ করে বাড়ির রাজপ্রাসাদের মধ্যে ঢুকিয়েছে। রাজার তো আর তর্স হয় না। রাজার একদম ঢাকনাটা খুলে দিয়ে কি দেখে জানো তো, ঝুড়ি ভর্তি ব্যাঙ। আর যেই না ঢাকনা খুলে দিয়েছে, একেবারে ব্যাঙ ঝাপাত ঝাপাত করে রাজার ঘাড়ে, কাঁধে, মাথায়, মাথায় তো ছিল পাগড়ি, সেই নষ্ট টষ্ট করে কি অবস্থা। তখন সে ব্যাঙ তাড়াতে ব্যস্ত, আর যদুকে তো আচ্ছা সে একটু উত্তম মধ্যম ধোলাই দিয়ে পাঠিয়ে দিয়েছে। ইয়ার কি হচ্ছে রাজার সাথে?
তা যদু তো বেচারা কী অবস্থা, প্রাণ নিয়ে বাড়ি ফিরেছে। এবার গোষ্ঠ বলছে, বাবা আমি যাব। বললো ঠিক আছে। ওকেও এক ঝুড়ি লেবু দিয়ে পাঠিয়ে দিয়েছে। যাচ্ছে যাচ্ছে রাস্তায় সেই এক হাত লোকের সাথে দেখা। তাকে জিজ্ঞাসা করছে, কি যে গোষ্ঠ, তুমি কোথায় চললে? বলল রাজার বাড়ি। বলল তোমার ঝুড়িতে কি? বলল ঝিঙের বিচি। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এবার তো গোষ্ঠ যাওয়ার পরে সে তো দারোয়ানরা কিছুতেই ঢুকতে দেবে না, বলে না না, এর আগে একদিন এসেছিল, ওই লেবু এনেছি বলে ঢুকেছে, সে ব্যাঙ নিয়ে ঢুকে কি অবস্থা, না না ওসব হবে না, যাও যাও যাও। বলে আমি সত্যি বলেছি, আমি সত্যি বলছি, আমি লেবু নিয়ে এসেছি। আচ্ছা যাই হোক, ওকে ঢুকিয়েছে। তারপরে যেই না খুলেছে, দেখি তোমার লেবু কীরকম। যেই না খুলেছে দেখে একদম ঝুড়ি ভর্তি ঝিঙের বীজ। বুঝতে পেরেছ? তারপরে তো বুঝতেই পারছো গোষ্ঠবাবুর কি দশা হয়েছে। কোনো রকম প্রাণ নিয়ে বাড়ি এসেছে। এবার যদু আর গোষ্ঠ দুজনেই খুব চালাক চতুর, বেশি চালাক তো, হ্যাঁ, সেই জন্য এই মুশকিল। খুব চালাক চতুর দেখে চাষি ভাবলো এরা এত চালাক চতুর আছে, বুদ্ধিশুদ্ধি আছে, এদের পাঠাই রাজার কাছে, যদি রাজার মেয়ে ভালো হয় তাহলে তো বলেছে রাজার মেয়ের সাথে বিয়ে হবে। কিন্তু সেটা তো আর হলো না। আর মানিকটা তো সরল সোজা বোকা, এমনিই কথাবার্তা কিছু বলতে পারে না, সব হড়হড় করে বলে দেয়, ওকে আর পাঠিয়ে লাভ নেই। এদিকে মানিক বেচারা তো ও একদম নতুন সেজে গুজে জামা কাপড় পরে ঠরে বাবার পেছনে পেছনে, ও বাবা আমাকে একটা দাও, ও বাবা আমাকে এক ঝুড়ি দাও। বলে দূর, দেখেছিস তো তোর দুই দাদার কি দশা, আবার তুই গিয়ে কি করবি? বলে না না আমাকে দাও, আমি যাব। যাই হোক, এমন মানে বাবার পেছনে পেছনে বায়না ধরলো, শেষে বাবা ওকেও এক ঝুড়ি লেবু দিয়ে পাঠিয়েছে। যাচ্ছে, যেতে যেতে সেই এক হাত লোকের সাথে দেখা। বলল তোমার ঝুড়িতে কি আছে? বলে আমার ঝুড়িতে না লেবু আছে, রাজার মেয়ের তো খুব অসুখ, এই লেবু খেলে সে ভালো হয়ে যাবে। বলল আচ্ছা তাই হোক। বলে সে তো সেই এক হাত মানুষটি চলে গেল। যদু মানিক তো গেছে। মানিক গিয়ে এবার তো মানিককে কিছুতেই ঢুকতে দেবে না, অনেক হয়েছে, এর আগে দুজন এসেছিল, এসে আমাদের বোকা বানিয়ে গেছে, রাজা ভীষণ রেগে রয়েছে, রাজা বলেই দিয়েছে একদম আর দরকার নেই, কেউ আসলে ঢুকতে দিবি না। তখন কাকুতি মিনতি আর বললি না, ও একটু সরল সোজা, হ্যাঁ, ওর মানে মুখে সব সময় হাসি, দেখলে মায়া মায়া লাগে আর কি। তা ও এত কাকুতি মিনতি করলো, ছেড়ে দিল, যা, যদি না হয় তাহলে তো বুঝতেই পারছিস তোর দশা কী হবে রে। ও তো হাসতে হাসতে গেল, ও তো জানে আমার ঝুড়িতে লেবু আছে, আমার ভয় কিসের। তারপরে তো রাজার কাছে গিয়ে দেখালো যে রাজামশাই এই যে লেবু, খেলে আপনার মেয়ে ভালো হয়ে যাবে। তা রাজা বলল হ্যাঁ তা তো লেবুই তো বটে, আচ্ছা যাও। বাড়ির লোককে ডাকলো যে যাও আমার মেয়েকে খাওয়াও, খাইয়ে খবর দিও কীরকম আছে মেয়ে। এ তো বলে রাজা একটা লেবু দিয়ে, একদম যেখানে রাজকন্যা সেই ঘরের অন্তর্মহলে তো ঘুমিয়ে আছে, সে তো অসুস্থ, হাঁটা চলাও ভালো করে করতে পারে না, ভুগতে ভুগতে তার এমন দশা হয়েছে। যেই না লেবু খাইয়েছে, রাজকন্যা তো তারাং করে লাফিয়ে উঠেই প্রথমে দৌড়ে এসে রাজার কাছে, মানে রাজাকে আর খবর দিতে কারোর হয়নি, রাজকন্যা নিজে এসেই খবর দিয়েছে, বাবা আমি কত ভালো হয়ে গেছি দেখো। এবার তো খুব রাজার মনে আনন্দ হয়েছে। তারপরেই রাজা রে, আমি যে বলেছিলাম রাজকন্যার সাথে বিয়ে দেব, এই চাষাবুষোর সাথে আমি আমার আদরের রাজকন্যাকে কি করে বিয়ে দিই, একটু ফাঁকি দিতে হবে। বললো শোনো, তুমি খুব ভালো কাজ করেছো, কিন্তু এই করেই তো রাজকন্যাকে বিয়ে করতে পারা যায় না, তার জন্য আরও কিছু করতে হয়, তোমার আর একটা কাজ করতে হবে। বলল কি কাজ মহারাজ? বলল জলে যেমন চলে ডাঙায়ও তেমনি চলে, এরকম একখানা নৌকো আমাকে বানিয়ে দিতে হবে। বললো জো আজ্ঞা, বলে তো বেরিয়ে গেছে।
গিয়ে তো বলল যে রাজকন্যা ভালো হয়ে গেছে, বাড়িতে গিয়ে গল্প করছে। যদু আর গোষ্ঠর তো দশা ওই অবস্থা। হুম, গল্প করছে রাজকন্যা ভালো হয়ে গেছে, কিন্তু রাজা যে আমাকে আর একটা কাজ দিয়েছে, একটা নৌকো বানাতে হবে, জলে যেমন চলে ডাঙায়ও তেমনি চলে, এরকম একটা নৌকো বানাতে হবে। তখন গোষ্ঠ আর যদু ভাবলো রাজকন্যা তো ভালো হয়ে গেছে, এবার আমরা একটু গিয়ে চেষ্টা করি না, যদি এরকম একটা নৌকো বানাতে পারি তাহলে আমরা রাজকন্যাকে বিয়ে করতে পারবো। বলে যদু তো বনে চলে গেছে মস্ত একটা কুড়োল নিয়ে, কুড়োলটা কাঁধে নিয়ে যাচ্ছে। এই সময় সেই এক হাত মানুষটার সাথে দেখা। বললে, কি হে যদুনাথ, কি করতে চললে বনে? বলছে, গামলা বানাবো। বললো, আচ্ছা ঠিক আছে, তাই হবে। এবার যদুনাথ তো বড় বনের মধ্যে গিয়েছে, গিয়ে একটা কাঠ কেটে নৌকো বানাতে, যতই নৌকো বানাতে যায় ওই শেষে ঘুরে ফিরে সেই গোল একটা দারুণ গামলা তৈরি হলো না। আবার ওই কাঠটা ছেড়ে দিয়ে আবার একটা ভালো কাঠ, এই করে করে সারাদিন ধরে প্রচুর কষ্ট করে তিনটে কাঠ কেটে এই করে যতবারই করতে যায় নৌকো তো হার হয় না, হয়েছে গামলা। উফ, এত কষ্ট করে, তবে গামলাগুলো দেখতে ভারী সুন্দর হয়েছে, এই গামলাগুলো ফেলে রেখে যাব না, নিয়েই যাই। সন্ধ্যের সময় তিনটে ওই গামলা ঘাড়ে করে যদুনাথ তো বাড়ি ফিরেছে। তারপরের দিন গোষ্ঠবাবু তিনি চললেন সেই কুড়োল নিয়ে বনের মধ্যে। তা বনের মধ্যে গিয়ে যখন ওই কাঠ কাটছে, তখন সেই এক হাত লোকটা বলে, কি হে গোষ্ঠবাবু, তুমি কি করছো, কি বানাচ্ছ? বলে, আমি নাঙল বানাবো। বলে, আচ্ছা তাই হবে। বলে ও যতই যা করতে যায় নৌকোর আর শেপ নেয় না, সবই সে বেঁকে কুতে একখানা নাঙল হয়। সে তো সন্ধ্যের পরে ওই 3-4খানা নাঙল কাঁধে নিয়ে ঘরে ফিরল। কি করবে, এত কষ্ট করে বানিয়েছে, দেখতেও ভালো, ভালো কাঠের। এবার তো মানিকের পালা। মানিকও কুড়োল নিয়ে বেশ হাসতে হাসতে, অত সরল সোজা খুব মিষ্টি ছেলে, সেই জন্য অত বুদ্ধিশুদ্ধি, বেশি চালাকিগিরি করতে পারে না লোকে বলে ওকে বোকার দলে ফেলে দিয়েছে। গিয়ে ও বেশ সুন্দর একটা দেখে ভালো কাঠ কেটে তার উপরে বসে ও কাঠটা চেরাই করতে আর কি বসেছে। এর মধ্যে সেই এক হাত লোক এসেছে, এসে বলে, কি মানে, কি বানাচ্ছ? বলে, জলে যেমন চলে ডাঙায়ও তেমনি চলে, এরকম একটা নৌকো বানাতে হবে, তবে আমি রাজার মেয়ে বিয়ে করতে পারবো। বলে, ও এরকম একটা নৌকো বানাতে হবে, আচ্ছা তাই হবে। এবারে বলতে বলে তো সেই এক হাত লোকটা চলে গেছে, ও সবে বানাতে শুরু করেছে, ও হো হো, সঙ্গে সঙ্গে সেই কাঠ সাঁ করে তো চলতে শুরু করেছে। আর সেই চলতে চলতেই এত সুন্দর নৌকোর শেপ নিয়েছে, একেবারে তাকিয়া ফাকিয়া লাগিয়ে টাকিয়ে সে একেবারে দারুণ রাজকীয় একখানা নৌকো। নৌকো তো চলছে, সে নৌকোর পাল নেই, মাঝি নেই, কিচ্ছু নেই। যখন থামতে হয় থামছে, যখন চলতে হয় চলছে, যখন আস্তে চলতে হবে আস্তে চলছে, সে দারুণ মজার। একেবারে এত সব সুন্দর দিয়ে সাজিয়েছে নৌকোটা, ওসব জিনিস কেউ চোখেই দেখেনি। ওই জিনিসগুলো কোথায় পাওয়া যায় জানো তো? সেই যে এক হাতের যে লোকটা, সেই এক হাতের দেশের লোকের দেশে ওই সব জিনিস পাওয়া যায়, সেই সব জিনিস দিয়ে সাজিয়ে দিয়েছে। সেসব জিনিস তো লোক চোখেই দেখেনি। একেবারে সেই নৌকো নিয়ে সাঁ করে ঢুকে গেছে রাজপ্রাসাদে। রাজা তখন রাজসভায় বসেছিল। ও মা, সবার তো চোখ, ওরে বাবা, এ তো দারুণ নৌকো। একেবারে সাঁ করে চলে এসেছে রাজার দরবারে। দেখে সবাই, সত্যি দারুণ দারুণ। এবার রাজার মন চাইছে না, তবে খুব ভালো কাজ করেছে এটা বলতেই হবে, তারিফ করতে হবে, কিন্তু আর একটু ওকে দেখি পারে কিনা, তবেই আমি রাজা আমার মেয়েকে ওর সাথে বিয়ে দেব। তখন বলল, মানিক, তুমি তো কাজটা খুব ভালো করেছো,
তবে আর একটা লাস্ট এই কাজটা আমাকে করে দাও, একদম কথা দিলাম আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেবো। বলল, কী কাজ মহারাজ? তখন বলল যে ঘ্যাঘাসুরের দেশ থেকে, ঘ্যাঘাসুরের দেশে গিয়ে সেই ঘ্যাঘাসুরের লেজ থেকে একটা পালক এনে আমাকে দিতে হবে। ঘ্যাঘাসুরের লেজের পালক নাকি দারুণ সুন্দর। বলে, আমার অনেক দিনের ইচ্ছে সেই পালক আমি মুকুটে লাগাবো। রাজার যে মুকুট থাকে না, রাজ মুকুট, সেই মুকুটে ওর ঘ্যাঘাসুরের পালক লাগানোর খুব ইচ্ছে হয়েছে। তাই ঘ্যাঘাসুরের দেশে গিয়ে ঘ্যাঘাসুরের লেজের একটা পালক আমাকে এনে দিতে হবে। ও তো বলল, ঠিক আছে মহারাজ। বলে তো বললাম না, সরল সোজা খুব হাসি মুখের সুন্দর ছেলে। বলে তো ও বেরিয়ে গেল। এবার ওর তো ঘ্যাঘাসুরের দেশে যেতে হবে। আর ঘ্যাঘাসুর প্রাণীটা কেমন? মানে হচ্ছে খানিকটা পাখি, খানিকটা জানোয়ার, বিদঘুটে চেহারা, খিটখিটে মেজাজ, ওফ, ভারী জ্ঞানী, বেজায় ধনী। বুঝেছ, যেমন জ্ঞানী সেরকম ধনী। অসুর ঘ্যাঘাসুর মহাশয়। ঘ্যাঘাসুর কিন্তু একটা অসুর। 1 মাসের পথ দূরে, অজানা নদীর ধারে, অচেনা শহরে, সোনার নগরীতে, সোনার বাড়িতে বাস করে কে? এই ঘ্যাঘাসুর। এবার সেখানে যেতে হবে। ও তো তার পরের দিন একেবারে লোটা কম্বল নিয়ে ঘ্যাঘাসুরের দেশের উদ্দেশ্যে রওনা হলো। 1 মাসের পথ দূরে, বুঝতে পেরেছ তো? হাঁটছে 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 হাঁটছে, সারাদিন ধরে হেঁটে যখন রাত্রবেলা আর হাঁটতে পারছে না, অনেক রাত হয়ে গেছে, রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না, চেনা যাচ্ছে না, তখন ও একটা বাড়িতে আশ্রয় নেয়, নিয়ে থাকে। আর ঘ্যাঘাসুরের দেশে যাবে শুনে সবাই ওকে একদম যত্ন করে করে ওকে রাখে। তো এরকম একদিন রাত হয়ে গেছে বলে এক জমিদার বাড়িতে ও আশ্রয় নিয়েছে। তা জমিদার তো খুব খুশি, তুমি ঘ্যাঘাসুরের দেশে যাবে? বাবা, ঘ্যাঘাসুরের! সবাই খুব ঘ্যাঘাসুরকে ভয় পেত, জানতো ও দেশে ওখানে গেলে আর কেউ ফেরে না। তখন বলছে, দেখো, শুনেছি তো সে বিরাট জ্ঞানী, সে নাকি দুনিয়ায় সব জানে। তা আমার সিন্ধুকের না চাবিটা হারিয়ে গেছে, জানো, বড় অসুবিধে হচ্ছে, সিন্ধুক খুলতে পারছি না, আর পাচ্ছিও না কোথাও খুঁজে। তোমার সাথে যদি ঘ্যাঘাসুরের দেখা হয়, একটু জিজ্ঞাসা করবে ওই চাবিটা কি হয়েছে? বললো, হ্যাঁ, কেন জিজ্ঞেস করব না, নিশ্চয়ই করব। তারপরের দিন তো আবার ওখান থেকে রওনা হলো। হাঁটছে 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 হাঁটছে, আবার ওরকম রাত্র হওয়ার পরে আর একটা সেই বিরাট লোকের, বড় লোকের বাড়িতে, বণিক বাড়িতেও আশ্রয় নিল। সে তো খুব ওকে যত্নার্তি করলো। সেই বণিকের প্রচুর পয়সা। বণিক হচ্ছে কি জানো? ব্যবসাদার, বিজনেসম্যান। তো বণিকের তো প্রচুর পয়সা, কিন্তু বণিকের মেয়ে অসুখে ভুগে 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 একেবারে পাকাঠির মতো চেহারা, হাঁটা চলার ক্ষমতা নেই, একদম বিছানায় শুয়ে থাকে, ফ্যাল করে তাকিয়ে থাকে, কোনো কিচ্ছুতে কাজ হয় না। তখন বলল, তুমি ঘ্যাঘাসুরের দেশে যাচ্ছ, তুমি যদি জিজ্ঞাসা করো না আমার এই মেয়েটার অসুখ কী করে সারবে, ঘ্যাঘাসুর তো শুনেছি সব জানে, সে তো বিরাট জ্ঞানী। তখন বললো, নিশ্চয়ই করব, কেন করব না। বলে তারপরের দিন তো সে আশ্রয় যার বাড়িতে নিয়েছিল সেখান থেকে বিদায় নিয়ে হাঁটতে 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 সেই অজানা নদীর জায়গায় এসে পড়ল। দেখে বিরাট নদী, সে নদীতে নৌকো নেই, বুঝেছ, পারাপার করার নৌকো ঠৌকো কিচ্ছু নেই। একজন বুড়ো মতো মানুষ, সে কাঁধে করে মানুষ পারাপার করে। তা এই মানিক তোর কাঁধে উঠেছে, উঠে বলছে, তুমি ঘ্যাঘাসুরের দেশে যাচ্ছ, তা একটু ঘ্যাঘাসুর তো সব জানে, একটু জিজ্ঞাসা করবে গো, আমার এই এই দশা, এই যে সারা জীবন ধরে শুধু নদী পার করলাম, সেই ছোটোবেলা থেকে শুরু করেছি, বুড়ো হয়ে গেলাম, আর জীবনে দেশে ফিরতে পারলাম না, কারো বাড়িতে যেতে পারলাম না,
আমার এখান থেকে মুক্তি কি করে হবে? তুমি একটু জিজ্ঞাসা করবে গো, আমি মুক্তি কি করে পাবো? বললো, হ্যাঁ হ্যাঁ, কেন করব না, নিশ্চয়ই করব। বলে যাই হোক, এইসব কথোপকথন হয়েছে। ও তো কাঁধ থেকে ওপারে নিয়ে গিয়ে ওকে ছেড়ে দিয়েছে। এবার ও তো গেছে সেই সোনার বাড়ি যেখানে ঘেঘাসুর থাকে। ও যখন গেছে তখন ঘেঘা বাড়ি ছিল না, ঘেঘি বাড়ি ছিল। ঘেঘি হচ্ছে ঘেঘার বউ। তা ওকে দেখেই ঘেঘি বলছে, ওরে সর্বনাশ, পালা পালা, প্রাণ নিয়ে বাঁচতে হলে পালিয়ে যা। এরপরেই ঘেঘা আসবে, ঘেঘা আসলে একবারে রসগোল্লার মতো টপ করে তোকে গিলে খেয়ে নেবে। ঘেঘা মানুষের মাংস খেতে ভীষণ ভালোবাসে, পালা। বলে, আমি কেন পালাবো? আমি তো পালাবো না, আমি তো এসেছি ওই ঘেঘার একটা লেজের পালক নিতে। বললে, ওরে বাবা, কোথায় পালাবি তা নয়, আবদার দেখো, লেজের পালক নিতে এসেছে। বলে, হ্যাঁ গো, আস্তে আস্তে কত লোকের কত দুঃখ। একজনের তো সে চাবি হারিয়ে গেছে সিন্ধুকের, সেটা পাচ্ছে না, বলেছে ঘেঘার কাছে। ঘেঘা তো সব জানে, জিজ্ঞেস করতে। একজনের মেয়ে কত অসুস্থ, সে কিছুতেই সারছে না, আমাকে বলেছে ঘেঘাকে জিজ্ঞেস করতে তার মেয়ে ভালো হবে কি করে। আর এই যে নদী পার করে সেই বুড়ো মানুষটা আমাকে জিজ্ঞেস করলো যে কি করে তার মুক্তি আছে, ঘ্যাঘাকে জিজ্ঞেস করতে। এইসব না জেনে ঠেনে আমি যাই কি করে? আর ওই পালক না নিয়ে গেলে আমার সাথে তো রাজার মেয়ের বিয়ে হবে না গো। ওর এত মিষ্টি কথা, হ্যাঁ, আর এত সরল সোজা হাসি মুখ। শত হলো মেয়ে মানুষ তো, স্ত্রীলোক, মায়ের জাত, ওর খুব মায়া লেগেছে। বলে, উফ, কোথায় প্রাণ নিয়ে বাঁচাবে তা নয়, 1000টা প্রশ্নের উত্তর চাই, ঘেঘার লেজের পালক চাই। তুই কে হে বাপ? বলে, আমি মানিক গো, আমি রাজার মেয়ের সাথে বিয়ে হবে তো, তাই আমি ঘেঘার লেজের পালক নিতে এসেছি। ওর ওই কথাটা শুনে ঘেঘির একটু মায়া হলো। বললো, যা যা যা, তাড়াতাড়ি খাটের তলায় গিয়ে লুকো, যা যা যা। বলে ও তো খাটের তলায় লুকিয়েছে। এরপরেই তো ঘেঘা এসেছে। বলি না, ঘেঘার একদম বিটঘুতে, মানে চেহারা যেমন সেরকম খিটখিটে মেজাজ। এসেই, মানুষের গন্ধ পাচ্ছি ঘেঘি, মানুষের গন্ধ পাচ্ছি। ঘেঘি তো তাড়াতাড়ি ওর পাটা ধুয়ে ঠুয়ে দিয়ে টিয়ে সোনার থালায় ভাত দিয়ে গুছিয়ে টুচিয়ে খুব যত্নার্থে করে ঘেঘি খাওয়াচ্ছে ওকে। বলে, এ কী খাবো, আমি তো মানুষের গন্ধ পাচ্ছি। বললো, হ্যাঁ গো, একটা মানুষ এসেছিল তো, তো আমি তাড়াতাড়ি পালিয়ে পালা 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 বলে তাড়িয়ে দিয়েছি, আর ঘেঘা তোমার নাম শুনেই পালিয়েছে। বললো, তাই? বললো, হ্যাঁ বাবা, সে কত কথা জিজ্ঞাসা করে, অনেক কথা জিজ্ঞাসা করে জানো তো। সে নাকি কার সেই সিন্ধুকের চাবি হারিয়ে গেছে, সে নাকি সব তুমি জানো। বলে, হ্যাঁ আমি জানি তো, ওর খোকা গদির একটা ফুটো হয়েছে, সেই ফুটোর মধ্যে সিন্ধুকের চাবি ঢুকিয়ে দিয়েছে। বলে, আবার কি বললো, কার মেয়ের ভীষণ অসুখ, আর সারে না। বলে, হ্যাঁ সারবে কি করে, ওই ব্যাঙে ওর চুল নিয়ে গেছে, ওই ঘরের কোণেই ব্যাঙ লুকিয়ে রেখেছে ওই চুল নিয়ে। ওই ব্যাঙের কাছ থেকে ওই চুল না নিয়ে আসলে ওর মেয়ের জীবনেও অসুখ সারবে না। বলে, আর কি জানো তো, ওই যে বললো যে ওকে যে পার করেছে নদীটা, সেই বুড়োটা বলছে আমার মুক্তি কি করে হবে। বলে, ওই একটা গাধা আছে, একদম গাধা। আরে তুই একটাকে তো ওই জলের মধ্যে মাঝ নদীতে নামিয়ে দিলেই তো তোর মুক্তি। যাকে তুই নামিয়ে দিবি সে তারপর থেকে ওই নদী পার করবে, তোর মুক্তি। সেটাও পারে না, একেবারে গাধা একটা। যাই হোক, এ তো সব শুনে নিল, কিন্তু কে, মানিক কিন্তু সব শুনে নিল। যাই হোক, তারপরে খুব সুন্দর করে বিছানা টিছানা পাতিয়ে দিয়ে ঘেঘাকে তো এই ঘুম পাড়িয়ে দিল। ঘেঘা তো ঘুমিয়েছে, আর ওই ঘেঘার তো দারুণ লেজ আর পালকগুলো কি সুন্দর, সে লেপের তলা মানে বাইরে বেরিয়ে তো ওই খাটের তলায় ঝুলছে। আর ওই দেখে
কি সুন্দর, একটা তো পালক আমার নিতেই হবে, তাই না? কি করেছে মানিক জানো তো, এসে একটা পালক ধরে হ্যাচকার টান মেলেই চুপ করে রয়েছে। আর ঘেঘা তাকার উঠেছে, ঘেঘি আমার পালক ধরে কে টানলো? বলে কে টানবে, এত বড় তোমার পালক, কোথায় কি আটকে গেছে তাই টান পড়েছে, কে টানবে? বলে তুই যতই বলিস আমি তো মানুষের গন্ধ পাই। বলে ওই যে আমি বলেছি না, মানুষ এসেছিল, আমি তাড়িয়ে দিয়েছি, আর তোমার নাম শুনেই তো সে পালিয়ে গেছে। হলো, যাই হোক, ঘ্যাগা তো ঘুমিয়েছে। এবার সকালবেলা হলেই ঘ্যাগা উঠেছে, ঘ্যাগাকে খাইয়ে ঠাইয়ে তাড়াতাড়ি বিদায় দিয়েছে। যাও যাও তুমি বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো বলে ঘেঘি তো ঘ্যাগাকে পাঠিয়ে দিয়েছে। এবার মানিককে বের করেছে, করে ভালো করে খাইয়ে ঠাইয়ে বলছে যা তুই এবার চলে যা, তোর সব কাজ হয়ে গেল তো? বললো হ্যাঁ আমার সব কাজ হয়ে গেছে। বলে এবার যা, বলে তো ও ঘেঘির কাছ থেকে বিদায় নিল। তো এসেছে এবার কোথায়, প্রথমেই তো নদীতে। তা নদীতে তো পার করাচ্ছে ওই বুড়োটা। তখন যখন বলছে হ্যাঁ গো তুমি জিজ্ঞাসা করেছো গো আমার মুক্তি কি করে হবে, আর পাচ্ছি না, সেই ছোটোবেলা থেকে শুরু করেছি, তুমি জিজ্ঞাসা করেছো? বলে হ্যাঁ হ্যাঁ করেছি। বলে বলো না? বলে বলবো, আমি তো করে এসেছি, বলবো, তুমি আমাকে আগে নদী পার করে দাও, আমি বলবো। তখন ও নদী পার করে যেই না ডাঙায় উঠেছে, উঠে বলে শোনো, এরপরে যে আসবে তুমি কাঁধে করে তাকে নিয়ে ওই মাঝ নদীতে ছেড়ে দেবে, তাহলেই তোমার মুক্তি, তারপর থেকে সে নদী পার করাবে। বলো হো তুমি কি উপকার করেছো আমার, তোমাকে আমার কত আশীর্বাদ করতে ইচ্ছে করছে, কত আদর করতে ইচ্ছে করছে, আর আসো না গো, আমি আবার দুবার একটু পার করেছি। বলে না না না, আমার তুমি অনেক উপকার করেছো, আর আমাকে কিছু করতে হবে না। এই বলে ও দৌড় লাগিয়েছে। যেতে যেতে সেই যে মেয়ে খুব অসুস্থ তার বাড়িতে গেছে, দেখেই তো খুব খুশি। হ্যাঁ গো তুমি আমার মেয়ের কোনো মানে উত্তর পেয়েছো মেয়ের অসুখ ভালো হওয়ার? বলে হ্যাঁ গো, তুমি তোমার এই এত বড় তো বাড়ি, বণিক বিশাল বড় লোক, এই দেখো কোন কোণে একটা ব্যাঙ আছে, সেই ব্যাঙ তোমার মেয়ের না মাথার চুল কেটে নিয়ে গেছিল, তাই অসুস্থ, ওই চুল নিয়ে আসো, তোমার মেয়ে ভালো হয়ে যাবে। তখন খুঁজে খুঁজে দেখে হ্যাঁ একটা ছোট্ট ব্যাঙ, ওমা মুখে করে রয়েছে সেই চুল। যাই হোক তখন সেই চুল নিয়ে এসেছে, যেই না চুল নিয়ে এসেছে ওর বিছানায় রাখলো, একেবারে তারাং করে উঠে বাবা করে জড়িয়ে ধরলো। ওহ কি খুশি হয়েছে, ব্যবসাদার মানুষ, অঢেল টাকার মালিক, ও তো সেই মানিককে যে কত টাকা পয়সা দিল সে আর বলার কথা না, একদম প্রাণ ভরিয়ে, এত আনন্দ যে একটা মেয়ে, সেটাই যদি না থাকে আর কি, তাহলে কি করে হবে? হ্যাঁ আমার টাকা যায় যাক, এত উপকার, ও তো অনেক টাকা পয়সা নিয়ে, ও তো আর সে টাকা পয়সা কাঁধে করে আর কত নেবে, উট কিনলো, সেই উটে চড়িয়ে চড়িয়ে টাকা পয়সা নিয়ে নিয়ে যাচ্ছে এক একজনের বাড়িতে। শেষে এলো সেই বাড়িতে, কোন বাড়ি বলো তো, যার চাবি হারিয়ে গেছে, সেই জমিদার বাড়ি। আসার পরে তো খুব আদর যত্ন করে বলল তুমি কি পেলে কিছু? বলল হ্যাঁ, তোমার গদির মধ্যে দেখো একটা ফুটো আছে, তোমার খোকা সেই ফুটোতে চাবি ঢুকিয়ে দিয়েছে। ওমা তখনই করে দেখে হ্যাঁ তার মধ্যে চাবিটা রয়েছে। বললে তুমি কি উপকার করেছ, আমার এই সিন্দুকের চাবি, আমি সিন্দুক খুলতে পারছিলাম না, কত অসুবিধে, দারুণ উপকার করেছো। বলে ওকেও আরও অঢেল টাকা পয়সা দিল। তা প্রচুর টাকা পয়সা নিয়ে ওই ঘেঘাসুরের পালক নিয়ে ও তো এসে একদম রাজপ্রাসাদে হাজির। আর ঘেঘাসুরের অত সুন্দর পালক দেখে তো রাজা খুব খুশি। এখন সবাই বলা বলি করছে যে এরপরে যদি রাজা ওর সাথে মেয়ের বিয়ে না দেয় তাহলে কিন্তু ভারী অন্যায় হবে। দেখো ও সব তো করে দিল, হ্যাঁ এবার যদি রাজা আবার ওর সাথে কিছু করে তাহলে কিন্তু খুব অন্যায়। সবাই রাজার সামনে অত বলতে পারে না, পেছনে সব আর কি এইসব আলোচনা করছে। যাই হোক রাজাও তখন দেখলো ওরে বাবা এত টাকা পয়সা তুমি পেলে কোথায়? তখন ও খুলে, বললাম না সরল সোজা ছেলে, সব বলল, এই হয়েছে, এই হয়েছে, এই বাড়িতে তার মেয়ের অসুখ, এই চাবি হারিয়ে গেছে, তারপরে ওই সেই যে নদী পারাপার করতো তার কথাও বলল,
তার মুক্তি কিভাবে সে সব বলল। রাজা শুনে টুনে, যাই হোক, রাজকন্যার সাথে তো বিয়ে দিল, ভালোই আছে। তখন রাজা ভাবলো, ও এক ঘেঘাসুরের দেশে গিয়ে এত কিছু নিয়ে প্রায় আমাকে টক্কর দেয় আর কি, আমি একবার যাই না কেন, আমি গিয়ে তাহলে একটু আমিও তো অনেক কিছু নিয়ে আসতে পারবো বলে ও ঘেঘাসুরের দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সে তো যেতে 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 ওরকম দিনের পর দিন করে 1 মাসের পর সেই অজানা নদীর ধারে গেছে। যাওয়ার পরে তো সেই লোক রয়েছে অপেক্ষায়, ওকে বলছে, আসো আসো, তোমাকে তো পার করে দেব, পার করে দেব। একদম যত্ন করে কাঁধে তুলে যেই না মাঝ নদীতে এসেছে, একেবারে হাতটা ছেড়ে টপাং করে ওকে ফেলে দিয়ে ও দৌড়ে উঠে পারে দৌড়। কিন্তু ওই লোকটা একটা ভুল করেছে জানো, ওকে বলে আসা উচিত ছিল যে তোর মুক্তি হবে রে তুই যদি আবার কাউকে নদীতে ফেলে দিস। সেটা বেচারা এত তাড়া এত তাড়া বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বলতে ভুলে গেছে। ব্যাস, ও তো সেই আজও বোধহয় সেই নদী পারাপার করছে সেই রাজা, আর জীবনেও ফিরে আসতে পারেনি। তোমরা যদি কেউ কোনো দিন যাও ঘেঘাসুরের দেশে আর অজানা নদীর ওইখানে, তাহলে কিন্তু ওকে মন্ত্রটা বলে দিও, মানে কিন্তু তোমাকে পার করার পরে, পার করার আগে না কিন্তু, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, তাই না? বন্ধুরা, কেমন লাগলো ঘেঘাসুরের কাহিনী? পরের দিন তোমাদের আর একটা সুন্দর গল্প নিয়ে এসে হাজির হবে তোমাদের কাছে। কে? তোমাদের দোদন দিদা।